কি নাম? দ্য কাইট রানার। কার লেখা? হোসেইন আচমানি। কি নাম এটা? কি টার্নার? স্যার দ্য কাইট রানার। স্পেলিং, প্রথম শব্দটা স্পেলিং। THE THE KITE। আচ্ছা আচ্ছা, দ্য কাইট। ওকে, Yes, sir. হ্যাঁ ঠিক আছে। ওকে, একজন অন্তত পড়েছো। তাহলে নভেলগুলোকে আরেকটি শব্দ ব্যবহার করে ফিকশন। ফিকশন মানে বড় গল্প। তাহলে গল্পগুলো তো ঘটনা ছাড়া কিছুই না, কারো জীবনের ঘটনা বর্ণনা করা আছে। ঘটনাই হচ্ছে ফিকশন বা ন্যারেটিভের মূল উপজীব্য। তাহলে যে কোনো ঘটনার বর্ণনা, ছোট হোক বড় হোক, is a kind of narrative writing. Okay, then comparative writing. Comparative writing, তোমার যার যার যে ধারণা আছে কিছুটা কনফিউশন থাকতে পারে, আজকের আলোচনার পরে আরো ক্লিয়ার হবে। কম্পারেটিভ রাইটিং বলতে আমরা বুঝি a kind of writing that discusses the similarities between two things. দুটো ব্যক্তি, দুটো বস্তু, দুটো প্রতিষ্ঠানের মধ্যে যে সাদৃশ্যগুলো আছে সেগুলো যদি আলোচনা করি তাহলে এটা হবে একটা কম্পারেটিভ রাইটিং। কন্ট্রাস্ট রাইটিং হচ্ছে ওই প্রকার লেখা যার মধ্যে আমরা দুটো বস্তুর পার্থক্য সমূহ আলোচনা করি। ফর এক্সাম্পল, ডিফারেন্সেস বিটুইন পাবলিক ইউনিভার্সিটি এন্ড এ প্রাইভেট ইউনিভার্সিটি যদি লেখা হয়, এসে লেখো অথবা প্যারাগ্রাফ লেখো, it will be a contrast writing. Differences between computer engineering and computer science যদি লেখো, that will also be a contrast writing. তোমার পরীক্ষা যদি আসে write down the differences between computer science and computer engineering, এটা তোমার সাবজেক্ট রিলেটেড প্রশ্ন। ওটার আনসার লিখতে গেলে তোমাকে কন্ট্রাস্ট রাইটিং এর যে স্ট্রাকচার আছে, রাইটিং রুলস আছে, সেটা ফলো করতে হবে। সেজন্যই এগুলো বিভিন্ন রকম লেখা শিখতে হবে। তারপরে আছে কন্ট্রাস্ট রাইটিং, তো ডিফারেন্সেস বললাম। তারপরে আসছে প্রসেস এক্সপ্লানেশন রাইটিং। প্রসেস শব্দের মানে কি একজন বলো? প্রক্রিয়া, স্যার। প্রক্রিয়া। Can you give me another synonym for process? Sir, contrast Yes. writing আর compare and contrast writing এর ডিফারেন্স কি? এটা বাদ গেছে। আচ্ছা ঠিক আছে, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট রাইটিং এর মধ্যে দুটোই থাকবে। যদি বলা হয় what are the similarities and differences between computer science and computer engineering, সেখানে তোমাকে দুইটা সাবজেক্টের মধ্যে যে মিলগুলো আছে সেটাও দেখাতে হবে, আর যে পার্থক্যগুলো আছে সেটাও দেখাতে হবে। বুঝতে পারলে? থ্যাংক ইউ স্যার। আর হ্যাঁ, আর যদি বলা হয় রাইট the similarities and differences between বাংলাদেশ and ইন্ডিয়া, সেখানেও বাংলাদেশের সাথে যে মিল আছে সেগুলো দেখাতে হবে, পার্থক্য যেগুলো আছে সেগুলো দেখাতে হবে। ওকে, ক্লিয়ার? আবার প্রত্যেক প্রকার রাইটিং আমরা শিখবো, তখন আবার আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রসেস আলোচনা করছিলাম। প্রসেসের বাংলা বলেছো একজন প্রক্রিয়া, এর একটা সিনোনিম দিতে পারো? অপারেশন। অপারেশন। আর কোন শব্দ? অপারেট করা, অপারেশন মানে পরিচালনা করা ইত্যাদি। বাট আর আরেকটি প্রসেস মানে প্রক্রিয়ার আরেকটি ইংরেজি শব্দ প্রসিজার। মেথড। মেথড প্রক্রিয়া, প্রসেস প্রক্রিয়া, procedures. Very good. So we got 3 synonyms at least from 3 people. And procedure, তুমি সঠিক উচ্চারণ করেছো, স্পেলিংটা হচ্ছে PROCEDURE।
এটাকে অনেক শিক্ষিত লোকেরা বলে প্রসিডিওর, which is wrong pronunciation. বাকি যারা আছে সবাই শোনো, PROCEDURE, this is procedure, is never procedure. তাহলে এটার সাথে একটা মিল রেখে আমরা একটা শব্দ দেখি, ফার্নিচার। স্পেলিংটা কিন্তু FURNITURE। তাহলে ওটাকে আমরা ফার্নিটিউর পড়ি না, ওটাকে আমরা ফার্নিচার পড়ি, রাইট? ঠিক তেমনি ভাবে এখানে DUR আছে বলে আমরা ডিওর পড়তে হবে এমন কোনো কথা নাই। এটার উচ্চারণ হচ্ছে প্রসিজার। এই শব্দটা আমরা বেশি ব্যবহার করি না বলে ভুলটাই অনেকের মধ্যে রয়ে গেছে। বাট ফার্নিচার শব্দটা ছোটবেলা থেকে আমরা কানে শুনি, লিখতে শিখেছি, যার জন্য ভালো উচ্চারণ করি। এনিওয়ে, আজকে থেকে যারা জানতে না এটা জানবে যে দিস ইজ প্রসিজার। এনিওয়ে, মূল পয়েন্টে আসি। প্রসেস এক্সপ্লানেশন রাইটিং। এক্সপ্লানেশন মানে ব্যাখ্যা। যেই লেখায়, যে রাইটিং এ কোনো কিছু করার প্রসেসকে এক্সপ্লেইন করা হয় সেটি হচ্ছে প্রসেস এক্সপ্লানেশন রাইটিং। You write a lab report after doing an experiment in the lab, and then you write the report. And the report is nothing but how you did the experiment, right? কিভাবে তুমি এক্সপেরিমেন্টটা করলে সেটাই তো তুমি রিপোর্টে লেখো, রাইট? Yes? Yes, sir. Yes, sir. Yeah, তাহলে কোনো কাজ আমরা কিভাবে করেছি অথবা কিভাবে করি এর যে এক্সপ্লানেশন, সেটাই হচ্ছে প্রসেস এক্সপ্লানেশন রাইটিং। এই রাইটিংটাকে শুধুমাত্র প্রসেস রাইটিংও বলে। কোনো বই বা ওয়েবসাইটে যদি যাও, কোনো জায়গায় দেখবে যে প্রসেস রাইটিং, কোনো জায়গায় দেখবে যে এক্সপ্লানেশন রাইটিং, বাট একই জিনিস। আবার কেউ দুটোকে একসাথেই বলে, প্রসেস এক্সপ্লানেশন রাইটিং। And by the way, this is the most important kind of writing for engineering and technical people. সারা জীবনই ছাত্র অবস্থা থেকে, ইঞ্জিনিয়ারিং ছাত্র অবস্থা থেকে তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রফেশন পর্যন্ত এটার ব্যবহার থাকবে। ইংলিশ এনভায়রনমেন্টে তোমাকে কাজ করতেই হবে, মোস্ট অফ ইউ আই বিলিভ, সেখানে তোমাকে এই ধরনের লেখা লিখতেই হবে। আমরা যখন প্র্যাকটিক্যালি লিখবো তখন আরো পরিষ্কার হবে। দেন আর্গুমেন্টেটিভ রাইটিং। আর্গুমেন্ট আমরা বাই দিস টাইম ক্লাসে পড়েছি, যে লেখায় আর্গুমেন্ট থাকবে, আর্গুমেন্ট দিয়ে যে লেখা লিখতে হবে সেটি হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং। বর্তমানে দুটো ইস্যু আমাদের সমাজে, রাষ্ট্রে প্রচলিত। এক গ্রুপ বলছে এক্সপার্ট যে লকডাউন কড়াকড়ি করতে হবে, কারফিউ দিতে হবে। আরেক গ্রুপ বলছে যে না, অর্থনীতিকে চালু রাখতে হবে, বহু মানুষ কাজের অভাবে না খেয়ে মারা যাচ্ছে। এখন দুই পক্ষেরই যুক্তি আছে। নিউজ পেপার খুলে দেখা যাচ্ছে লকডাউন কঠোর করতে হবে। যে লিখেছেন তার অনেকগুলো, মিনিমাম 3টা যুক্তি দিতে হবে। ওটা আমরা যখন লিখবো তখন দেখবো। মিনিমাম 3টা যুক্তি দিয়ে তোমার মতকে প্রতিষ্ঠা করতে হবে। আর যারা বলছে না সব খুলে দিতে হবে, তাদেরও যুক্তি আছে, তারাও মিনিমাম 3টা বা তার বেশি যুক্তি দিয়ে যদি লেখেন, then it becomes an argumentative writing. Then cause and effect writing. কজ মানে কারণ, ইফেক্ট মানে ফলাফল। যে লেখায় কোনো কিছুর কারণ এবং ফলাফল দুটোই থাকে, that is called cause and effect writing. For example, floods in Bangladesh. If you write a composition on floods in Bangladesh, you have to write the effect. That means what happens because of a flood and why a flood occurs. Right? Understand? Yes, sir. Yes, sir. Yes, okay. হলে ফ্লাড হলে কি হয় এটা হলো ইফেক্ট, আর কেন হয় সেটাও থাকতে হবে, দুটোই আলোচনা করতে হয় এই ধরনের রাইটিং। এট দ্য সেম টাইম ড্রাগ অ্যাডিকশন ইন বাংলাদেশ। তো যে সমস্ত মানুষ ড্রাগ অ্যাডিক্টেড তাদের কি ক্ষতি হয়, দেশের কি ক্ষতি হয়, সমাজের কি ক্ষতি হয়, সব ওখানে থাকবে। এট দ্য সেম টাইম ড্রাগ অ্যাডিকশন কেন ঘটে, মানুষ কেন
ড্রাগ এডিক্টেড হয় সেই কারণগুলো থাকতে হবে। দিস ইজ অলসো a cause and effect writing. And then classification writing. Classification writing হচ্ছে যেখানে কোনো শ্রেণী বিন্যাস করা হয়, যেমন তোমরা এসএসসি এইচএসসি তে বায়োলজি পড়ার সময় দেখেছো উদ্ভিদের শ্রেণী বিভাগ, প্রাণীর শ্রেণী বিভাগ। এটা যদি তুমি একটা কম্পোজিশন লেখো অথবা তোমার পরীক্ষায় আসে প্রাণীর শ্রেণী বিভাগ আলোচনা করো, তোমাকে এই ক্লাসিফিকেশন স্টাইলে লিখতে হবে, otherwise that will not be a proper answer. So আমাদের বেশি দরকার হবে ডেসক্রিপটিভ। তোমরা অনেক পড়েছো এসএসসি এইচএসসি তে, ন্যারেটিভও পড়েছো। আমরা উইল গো ফর রিভিশন অনলি ফর দিস টু টাইপস। কম্পারেটিভ আমরা পড়বো, কম্পারেটিভ তোমার জীবনে কাজে লাগতে পারে, কারো না কারো জীবনে কখনো না কোনো সিচুয়েশন কাজে লাগতে পারে। ফর এক্সাম্পল তুমি একটা কোম্পানিতে চাকরি করো, ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান, ইংলিশ এনভায়রনমেন্ট আছে সেখানে। তোমার বস তোমাকে একদিন বললো যে ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের কোম্পানি এবং ওই যে পাশে কোম্পানিটা আছে এর মধ্যে সিমিলারিটিস কি আছে আমাকে লিখে দেখান। তা এখন লিখতে না পারা হবে ইঞ্জিনিয়ারের জন্য খুব ডিসক্রেডিট, আর পারলে হবে ক্রেডিট। এরকম কখন যে কোনটা কাজে লেগে যায় তুমি নিজে বুঝবে না। ইন দ্য সেম টাইম কন্ট্রাস্ট, যে আমাদের কোম্পানি আর ওই কোম্পানির মধ্যে তফাৎ কি, পার্থক্যগুলো কি একটু লিখে তৈরি করেন, খুঁজে বের করেন ওয়েবসাইট ঘেটে, দেন উই ক্যান ডেভেলপ আওয়ার কোম্পানি। এইভাবে জীবনে কাজে লেগে যায়। আর এই দুটো পারলে, কম্পারেটিভ এন্ড কন্ট্রাস্ট পারলে, ওই তারপরেরটা তো একই, দুটো জিনিস একসাথে প্লেস করা, সিমিলারিটিস এবং ডিফারেন্সেস দুটো যখন একই লেখায় আসবে তখন ওটাকে বলা হবে কম্পারেটিভ এন্ড কন্ট্রাস্ট রাইটিং। আর প্রসেস তো লাগবেই, বলেছি যে ছাত্র জীবন থেকে শুরু হলো, যে ল্যাব রিপোর্ট লেখা শুরু হয়েছে, এরপরে আরো যত তুমি লিখবে হাউ আ কম্পিউটার ইজ ইনস্টলড, কম্পিউটারকে ইনস্টল করতে হয় বিভিন্ন পার্টস টার্টস লাগিয়ে, এটা যদি লেখো তোমাকে এই প্রসেস অবলম্বন করতে হবে। হ্যাপহ্যাজার্ডলি তোমার মতো করে লিখতে হবে না, প্রতিষ্ঠিত যে রুলস অফ রাইটিং আছে সেটা মেনটেন করতে হবে। পরবর্তীতে যখন প্রফেশনে যাবে তখন তোমাকে তোমার অধীনস্থদেরকে ইনস্ট্রাকশন দিতে হবে যে এই কাজটা এইভাবে করতে হবে। দ্যাট ইজ অলসো প্রসেস রাইটিং, এবং সেটারও নিয়ম আছে। তাহলে এটা ইম্পর্টেন্ট, আগেই বলেছি যে টেকনিক্যাল স্টুডেন্টস এন্ড টেকনিক্যাল প্রফেশনে যারা আছে তাদের জন্য দরকার। আর্গুমেন্টেটিভ অবশ্যই দরকার হবে, কজ এন্ড ইফেক্ট মোটামুটি জানলেই হবে, যখন দরকার হবে লিখতে পারবে। ক্লাসিফিকেশন একেবারেই সোজা, আমরা একটু দেখে নেব। বাট প্রসেস, কম্পারেটিভ, কন্ট্রাস্ট, এই তিনটা খুবই দরকার। আর্গুমেন্টেটিভ দরকার। ডেসক্রিপটিভ ন্যারেটিভের নিয়মগুলো আমরা জানবো। এতদিন তো টু ইন্টারমিডিয়েট স্যারেরা জাস্ট বলে দিয়েছে এই 10টা প্যারাগ্রাফ পড়বে, পড়েছো, লিখেছো, নম্বর পেয়েছো। আর যদি নিজে জানতে, মানে এখন জানবে, ক্লাস 8-এ যদি শিখিয়ে দেওয়া হতো প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, কোনটা কিভাবে মুখস্থ করতে হতো না, শুধু সেন্টেন্স লেখা জানলেই হতো আর কি। Anyway, now you will develop. You will be surprised at the end of the course that you learn many things new. তো এ পর্যন্ত বুঝতে পেরেছো? Yes, sir. Okay. Yes, sir. Okay, let us see the next slide. Classification দেখলাম। Can you see the screen? Yes, sir. Yes, sir. Yes. Okay. So paragraph definition, I'm sure that most of you do not know because it is not taught in the school and college. But paragraph is an essential part of any writing. যে কোনো কম্পোজিশন, যে কোনো রিপোর্ট যাই লেখো না কেন, কয়েকটা প্যারাগ্রাফের সমন্বয়ে লিখতে হয়। এক প্যারাগ্রাফে সব লিখে ফেললে হয় না, 2 পৃষ্ঠাব্যাপী এক প্যারাগ্রাফ লিখলে হবে না। সো প্যারাগ্রাফ ইজ দ্য ইউনিট অফ রাইটিং। একটা বিল্ডিং এর একটা একটা করে ইট দিয়ে
ওয়ালটা তৈরি হয় ঠিক তেমনি ভাবে যে কোনো একটা লেখা অনেকগুলো প্যারাগ্রাফ দিয়ে তৈরি হয়। সে প্যারাগ্রাফটা কি ভালো করে না বুঝলে লেখাটা সম্পূর্ণ হবে না। The definition, let us see. A group of logically connected sentences written on a specific topic is a paragraph. A group of sentences মানে একগুচ্ছ বাক্য যেগুলো লজিক্যালি কানেক্টেড, যৌক্তিকভাবে সম্পর্কযুক্ত কতগুলো বাক্য যা লেখা হয় একটি বিশেষ টপিক, বিশেষ বিষয়বস্তুর উপরে, সেটি হচ্ছে প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফ হতে হলে গ্রুপ অফ সেন্টেন্স লাগবে যেগুলো যৌক্তিকভাবে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এবং যেগুলো লেখা হবে একটা নির্দিষ্ট সাবজেক্ট উপরে, একটা বিষয়বস্তুর উপরে। আচ্ছা, আমরা জুমে ক্লাস করছি তো, আমাদের ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছিল বিডি র্যান জুম, ওটা আমি কানেক্ট করি না, আমি পার্সোনালি এতে করেছি। 40 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, তো আমরা আবার রিকানেক্ট করে নেবো আর কি, সেম ইয়ে দিয়ে, আইডি দিয়ে। ঠিক আছে, অলরেডি নোটিশ দিয়েছে যে 10 মিনিট আছে, তো যদি বন্ধ হয়ে যায় আবার তোমরা রি এন্টার করবে। ওকে জি স্যার। ওকে স্যার। ওকে স্যার। ওকে, তাহলে আমরা প্যারাগ্রাফ দেখছি। প্যারাগ্রাফের প্রথমে বলা হয়েছে লজিক্যালি কানেক্টেড গ্রুপ অফ সেন্টেন্স থাকতে হবে এবং একটি নির্দিষ্ট বিষয়ের উপরে লেখা হতে হবে। ইট হ্যাজ 3 সেকশনস। একটা প্যারাগ্রাফের মধ্যে 3টা ভাগ আছে, দ্য বিগিনিং, দ্য মিডল এন্ড দ্য এন্ড। দ্য বিগিনিং ইজ দ্য ইন্ট্রোডাকশন, দ্য মিডল ইজ দ্য বডি এন্ড দ্য এন্ড ইজ দ্য কনক্লুশন। প্যারাগ্রাফ কিন্তু একটাই থাকবে, ওটাকে 3 ভাগে ভাগ করা যাবে না, এর মধ্যেই 3টা অংশ থাকবে। বিগিনিং মানে হচ্ছে ইন্ট্রোডাকশন, এক সেন্টেন্সের একটা ইন্ট্রোডাকশন দিতে হবে যদি এটা প্যারাগ্রাফ। আর এসে বা কম্পোজিশন হলে হয়তো 2-3টা সেন্টেন্স লাগবে। তাহলে এক্সকিউজ মি, বিগিনিং হচ্ছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন দিতে হবে। তারপরে ইন্ট্রোডাকশনের পরের অংশ থেকে একেবারে শেষ সেন্টেন্সের আগ পর্যন্ত যে অংশটা, এটাকে বলা হচ্ছে বডি অফ দি প্যারাগ্রাফ। এটাকে সাপোর্টিং ডিটেইলসও বলা হয়। আর সর্বশেষ যে বাক্যটি থাকবে কনক্লুড করার জন্য, সেটি হচ্ছে কনক্লুশন। ওটা আমরা লিখি সো, দেয়ারফোর, হেন্স, দ্যাট ইজ হোয়াই, এগুলো লিখে যে বাক্যটা লিখি সেটি হচ্ছে এন্ড অথবা কনক্লুশন। সবাই মাইক্রোফোনটা অন অফ রাখো, গাড়ির শব্দ শোনা যায়। তাহলে আমরা দেখলাম প্যারাগ্রাফের ডেফিনিশন। এখানে কোনো প্রশ্ন আছে স্যার? না স্যার, ঠিক আছে। Let us go on to the next slides. So we have come to another slide. This is an example of comparative writing. Similar, প্রথমে similarities শব্দটি আছে, similarities between Bangladesh and India. তো কিভাবে লিখতে হবে, আমরা ইতিমধ্যে প্যারাগ্রাফের সংজ্ঞা দেখেছি, প্যারাগ্রাফ হতে হলে কি কি শর্ত সেটাও দেখেছি, যে গ্রুপ অফ সেন্টেন্স থাকতে হবে, সেগুলো লজিক্যালি কানেক্টেড হতে হবে এবং একটি পার্টিকুলার বিষয়ের উপরে লেখা হতে হবে। তো আমরা এখানে মিলিয়ে দেখি সবগুলো এখানে আছে কিনা। So there are at least 5 similarities between Bangladesh and India. তাহলে there are 5 similarities between Bangladesh and India. This is the introduction, এবং ইন্ট্রোডাকশনটা যে টপিক আছে উপরে, টপিকের সাথে রিলেটেড হতে হবে, এর বাইরে কিছু লেখা যাবে না। এটা সোজা,
জাস্ট এক সেন্টেন্সে লিখে দিতে হবে। তারপরে দেখো, there are at least 5 similarities between Bangladesh and India. At least শব্দের মানে কি? At least মিনিমাম আর অন্তত 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 কমপক্ষে 5টা সাদৃশ্য আছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে। তাহলে at least এর বাংলা হচ্ছে অন্তত অথবা কমপক্ষে। তার মানে কি, আমরা বলছি না যে 5টাই আছে, অনেক সিমিলারিটিস আছে যেগুলো আমরা সব জানি না। সেজন্য ইজ এ কাইন্ড অফ ডিপ্লোম্যাটিক ওয়ে আমরা লিখছি যে কমপক্ষে 5টা তো আছে, তার মানে কি আরো আছে। তুমি যদি শুধু লেখো there are 5 similarities অথবা there are 6 similarities between Bangladesh and India, that will not be a correct information. সেজন্য এখানে একটু টেকনিক্যাল ওয়ে ব্যবহার করতে হয়েছে। ফার্স্টলি, এই যে দেখো ফার্স্টলি শব্দটি, ফার্স্টলি আছে, সেকেন্ডলি আছে, Sir, থার্ডলি আছে। বলো। সিমিলারিটিস এইটা ছাড়া কি অন্য কোনো লাইন ইউজ করা যাবে বা এক্সাম্পল দিতেন? সিমিলারিটিস ছাড়া কয়টা সিমিলারিটি অন্য কোনো? জি স্যার, ইন্ট্রোডাকশন। মানে কয়টা বাদ দিয়ে অন্য কোনো শব্দ ব্যবহার করা যাবে কিনা? স্যার এই লাইন মানে কয়টা সিমিলারিটি আছে হ্যাঁ, এটা আমরা জানাতে যাচ্ছি না। ইন্ট্রোডাকশনে কি অন্য কিছু ইউজ করা যাবে, অন্য কোনো? এটা হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমার প্রশ্ন। নাম্বার না দিয়ে তুমি অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারবে। তুমি যদি লেখো there are many similarities between Bangladesh and India, it will be correct. Then তুমি যদি লেখো there are some similarities, সেটাও হবে। আচ্ছা, এখন এই প্রসঙ্গে আবার আরেকটি শব্দ আছে several, SEVERAL। এই several শব্দের মানে কি? একজন বলো যে অনেকগুলা। কিছু অনেকগুলা। একজন বলছে অনেকগুলো, একজন বলছে কিছু। আর কেউ? স্যার বিভিন্ন। Yes? পৃথক। আচ্ছা, এই শব্দটা অনেকের কাছে খুবই কনফিউজিং, অনেকেই জানে না। যে সমস্ত শব্দ মানুষের কাছে ক্লিয়ার না, কনফিউজিং, এটা তাদের মধ্যে একটা। স্প্যাম ফোন এসছে। এনিওয়ে, তো সেভারাল শব্দের একটা সেভারাল ইকুয়াল টু একটা নাম্বার আছে, নট মোর দেন 3 or 4। সেভারাল অর্থে আমরা কয়েকটি অর্থে বলতে পারি। There are several ways of writing this. I have several friends, মানে 3-4 জনের বেশি না। যদি সেভারাল বলা হয়, এটা অবশ্যই মেনি বোঝাবে না। 3-4 এর বেশি মানে 5 থেকে আর সেভারাল বলা যাবে না, এরকম একটা নিয়ম আছে। সুতরাং তুমি যদি লেখো there are several similarities, তাহলে কমে গেল তো, মাত্র 3-4টার মধ্যে চলে আসলো। তো তুমি লিখতে পারো some, লিখতে পারো there are certain similarities, there are many similarities, এগুলো লিখতে পারো। সেই অর্থে সেই জায়গাটায় তোমাকে সেভারাল অর্থটা জানা থাকতে হবে, আদারওয়াইজ ম্যানির সাথে কনফিউজ করে ফেলতে পারো। ম্যানি লিখতে গিয়ে না লিখে তুমি সেভারাল লিখতে পারো, এটা কোনো কোনো জায়গায় ভুল হয়ে যাবে। একবার একটি নিউজ পেপারে রিপোর্ট এসছে, হেডলাইন বাস plunged into the river। বাস একটা নদীতে পড়ে গেল and several people died। পরে নিউজ পড়ে দেখি যে 50 জন মারা গেছে। 50 জন তো সেভারাল হয় না, 50 জন হওয়া উচিত ছিল মেনি পিপল, বিকজ ওই রিপোর্টার মেনি এবং সেভারালের মিনিং জানতেন না বলে ভুলে সেভারাল লিখেছেন। তিনি মিন করেছেন অনেক, বাট সেভারাল মানে অনেক নয়, সেভারাল মানে 3-4, 3 অথবা 4। এনিওয়ে, তাহলে তোমার প্রশ্নের উত্তর পেয়েছো যে নাম্বার না লিখে তুমি সাম, সার্টেন, মেনি ইত্যাদি লিখতে পারো। ওকে? জি স্যার। ওকে, তাহলে শুরু হলো। কিন্তু স্যার আমার কোশ্চেনটা মেইনলি নাম্বারের ছিল না, বা আমি জাস্ট
বলতে চাচ্ছিলাম যে সিমিলারিটি কয়টা আছে বা কিছু আছে এগুলো না বললে সম্পূর্ণ একটা আলাদা লাইনে যদি আমি ইউজ করতে চাই। যেমন বলো, উদাহরণ দাও, ইন্ট্রোডাকশন। স্যার বাংলাদেশ ও ইস্যু বলতাম, বাংলাদেশ ও ইন্ডিয়া নিয়ে যদি কিছু একটা ও না, ও মানে সেটা লেখা স্যার যাবে আমি না। এটাই মানে স্যার জানতে চাচ্ছি ডাইরেক্ট ওই ইন্ট্রোডাকশনে লাইনটা আমরা না আর লিখে কি যদি অন্য কিছু লেখেন। আচ্ছা, এই বিষয়ে আমি মনে হয় ইন্ট্রোডাকশনে স্যার আমরা আর কি কি ইউজ করতে পারবো আর কি স্যার? আমি বুঝতে পেরেছি মনে হয় তোমার ব্যাপারটা। ধরো তোমাকে বলা হলো রাইট এ কম্পোজিশন অন ইউর হাসানুল্লাহ ইউনিভার্সিটি। তুমি যদি শুরু করো, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, উইদাউট এডুকেশন নো নেশন। ওকে, 35 দেখতে পাচ্ছি। আমরা এখন শুরু করি। Forty-one is shown. Okay, I draw your attention again. Let us start again. কে জানি প্রশ্ন করেছিলে? তুমি আছো, শুনতে পাচ্ছ? কে প্রশ্ন করেছিলে, শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি, আমি কোশ্চেন। তোমার নাম কি? স্যার পৌশি, জান্নাতি মাইশা স্যার। জান্নাতি মাইশা, ওকে। সো লেট আস সি, তুমি যেটা বলছিলে যে ইন্ট্রোডাকশনে আর কিছু লেখা যাবে কিনা। তোমার প্রশ্নের উত্তরে সবাই মাইক্রোফোন অফ করে রাখো। মানে স্যার কি কি লেখা যাবে এক্সাম্পল? হ্যাঁ বলছি, আর কিছুই লেখা যাবে না, সরাসরি তোমাকে সিমিলারিটিজ এর কথা দিয়ে শুরু করতে হবে। আমি যে উদাহরণ দিচ্ছিলাম, তোমাকে যে বলা হয় আহসানুল্লাহ ইউনিভার্সিটি সম্পর্কে একটা কম্পোজিশন লেখো অথবা একটা প্যারাগ্রাফ, তুমি যদি শুরু করো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, without education no nation can prosper, without education a man is not human being. এডুকেশন যেহেতু সম্পর্কযুক্ত, তুমি এডুকেশন দিয়ে শুরু করে 4-5 লাইন লিখলে, তারপরে লিখলে যে আহসানুল্লাহ ইউনিভার্সিটি ইজ এনলাইটিং পিপল উইথ এডুকেশন। দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল ইন একাডেমিক রাইটিং। এটা সাহিত্যে হতে পারে, এটা গল্প লিখলে হতে পারে, বাট একাডেমিক রাইটিং এ সরাসরি টপিকে যা আছে ওটা দিয়ে তোমাকে শুরু করতে হবে। বুঝতে পেরেছো? হ্যালো জান্নাত। জি স্যার হ্যালো, বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে ওই রকম ভূমিকা দেওয়া যাবে না বাংলায়। বাংলায় তোমরা ওয়ালিউল্লাহ কি লাল সালু পড়েছো নাকি? লাল সালু পড়েছো? সালুতে মেইন ক্যারেক্টার, মেল ক্যারেক্টার হচ্ছে কি মজিদ, তাই না? মজিদ মনে আছে তো। আর ফিমেল ক্যারেক্টার কি, মেইন ক্যারেক্টার কে? স্যার জমিলা। জমিলা, ওকে। এখন প্রশ্ন যদি বাংলায় অন্যরকম, বাংলায় যদি বলে যে তুমি জমিলা চরিত্র বিশ্লেষণ করো,
তুমি যদি ওয়ালিউল্লাহ দিয়ে শুরু করো, যে ওয়ালিউল্লাহ একজন বিখ্যাত ঔপন্যাসিক, তিনি অতটা উপন্যাস লিখেছেন, তিনি এই পুরস্কার পেয়েছেন, ইত্যাদি ইত্যাদি লিখে তারপরে তুমি জমিলার চরিত্রে গেলে, সেটাও ইংরেজিতে অ্যাকসেপ্টেবল না। এটা বাংলা স্যারেরা মনে করে যে হ্যাঁ ভালো একটা উদাহরণ দিয়েছে। তোমাকে ওই জমিলা দিয়েই শুরু করতে হবে। জমিলা ওয়ালিউল্লাহর অপূর্ব সৃষ্টি, তার এই গুণগুলি আছে, এই আছে, এই আছে, এইভাবে দিয়ে শুরু করতে হবে। ওই যে ওইরকম ভূমিকা ভুল, তুমি যেটা চিন্তা করেছো ওইরকম ভূমিকা দেওয়া যাবে না। লিস্ট ইন একাডেমিক রাইটিং, তুমি যদি আইএলটিএস পরীক্ষা দাও, টোয়েফল পরীক্ষা দাও এবং কিছু লিখতে হয়, রাইটিং পার্ট আছে সেখানে, তোমাকে এই রুলস গুলো মেনটেন করতে হবে। আমি যেগুলো শেখাচ্ছি রুলস অফ রাইটিং, সেগুলো শুনতে হবে। আচ্ছা, তোমাদের মাইক্রোফোন বন্ধ করো, হইচই শোনা যাচ্ছে। সবাই মাইক্রোফোন বন্ধ করো। আচ্ছা, তাহলে আমরা ইন্ট্রোডাকশনে এখনো আছি। ফার্স্টলি, বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তাহলে প্রথম সিমিলারিটি হচ্ছে স্বাধীনতা। স্বাধীন দেশ, আমরাও স্বাধীন দেশ। বাংলাদেশ স্বাধীন দেশ, ইন্ডিয়া স্বাধীন দেশ। ওটাকে কিভাবে প্লেস করতে হবে দেখো। ফার্স্টলি, মানে ফার্স্ট পয়েন্টে, বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তারপরে দেখো, সিমিলারলি ইন্ডিয়া ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এই সিমিলারলি একটা লিঙ্কার। এই কম্পারেটিভ রাইটিং এর জন্য নির্ধারিত কতগুলো লিঙ্কার্স আছে, যেগুলো শুধুমাত্র সিমিলারিটিস দেখানোর জন্য ব্যবহার করা যায়। তার মধ্যে সিমিলারিটি আছে এখানে, লাইকওয়াইজ আছে, অলসো আছে, টু আছে, অ্যাজ ওয়েল আছে, বোথ আছে, এগুলো ব্যবহার করতে হবে। বাট একটাই বারবার নয়। তাহলে ফার্স্ট, মাইক্রোফোন বন্ধ করো প্লিজ। ফার্স্টলি, বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, সিমিলারলি ইন্ডিয়া ইজ এন ইন্ডিপেন্ডেন্ট। তাহলে প্রথম পয়েন্ট আমরা দেখালাম দুই দেশের মধ্যে আছে। সেকেন্ডলি, বাংলাদেশ হ্যাজ এ লার্জ পপুলেশন। Secondly, another connecting word. Bangladesh has a large population. Likewise, অনুরূপ ভাবে, India has a large population. Thirdly, Bangladesh is located in South Asia. Location, কোন জায়গায় অবস্থিত সেদিক থেকেও মিল আছে। India too is situated in South Asia. এখানে টু আছে, is connecting device, linker. Fourthly, এটাও thirdly, fourthly সবগুলো connecting device. Bangladesh is a member of the United Nations Organization. জাতিসংঘের সদস্য বাংলাদেশ। India is also a member of the UNO. UNO মানে United Nations Organization. Finally, তো লেখা নিয়ম আছে, আমরা যদি ইন্ট্রোডাকশনে কোনো নাম্বার ব্যবহার করি, 5, 6, 7, 8, whatever the number, লাস্ট নাম্বারে আসলে, কিন্তু লাস্ট নাম্বার 5, মানে ফিফথলি না বলে ফাইনালি লেখা উচিত বলে ভাষাবিদেরা বলেছেন, অ্যাডভাইস করেছেন। আমরা এখানে ফাইনালি লিখলাম। ফাইনালি, ইভেনচুয়ালি, লাস্টলি, এগুলো লিখতে হবে instead of giving the last number. So finally, Bangladesh is a member of the SAARC, South Asian Association for Regional Cooperation. এই সংস্থাটির সদস্য, SAARC-এর সদস্য বাংলাদেশ। India is a member of the SAARC as well. লক্ষ্য করো, as well টা সবার শেষে এসছে, also দিয়ে সেন্টেন্সটা শুরু হয় না। also দিয়ে শুরু করা যায়, but there is another mechanism. also মাঝখানে রেখেছি। TWO2 দিয়ে সেন্টেন্স শুরু হয় না, তাই এটা মাঝখানে নিয়ে এসেছি। Similarly, likewise, আরো আছে in the same way, in the same manner, আরো কয়েকটা আছে। আমি আরেকদিন এটা দিয়ে দিব যে কম্পারেটিভ প্যারাগ্রাফে কি কি কানেক্টিং ওয়ার্ডস, লিঙ্কার্স আলাদা করে লিস্টটা দিয়ে দিব। তারপরে দেখো, লাস্ট পয়েন্ট তো গেল যে সার্ক সদস্য দুটো দেশই। দেয়ারফর দিয়ে কনক্লুশন শুরু হয়, এখানে তাই শুরু হয়েছে। দেয়ারফর হতে পারে, সো হতে পারে, হেন্স হতে পারে, HENC, তারপরে দ্যাট ইজ হোয়াই হতে পারে, নানাভাবে হতে পারে কনক্লুশনটা শুরু। So therefore, it is evident মানে clear, it is clear from the above discussion that Bangladesh and India are similar in many ways.
though they are two different countries of the globe or of the world. তাহলে কনক্লুশনে লেখা হয়েছে, সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে এটা পরিষ্কার যে বাংলাদেশ এবং ইন্ডিয়া বিভিন্নভাবে একই রকম, যদিও তারা পৃথিবীর মানচিত্রে দুইটা ভিন্ন দেশ। So this is a perfect example of how to write a comparative writing. তো ইংরেজি শেখার ক্ষেত্রে একটা নিয়ম আছে যে if you want to learn how to write, you have to write. Just লেকচার শুনলাম, স্ক্রিনে দেখলাম, বাসায় চলে গেলাম আর করলাম না, you will forget many things. লিখতে গেলে আর সব নিয়ম কানুন মনে আসবে না, এলোমেলো হয়ে যাবে। In the same way, if you want to know, if you want to learn how to speak English, you have to practice speaking. You have to speak. Right or wrong, ভুল হবেই। প্রথম দিকে যখন লিখবে ভুল হবে, যখন বলবে ভুল হবে, ভুলই বলতে হবে। ভুল বলতে বলতে শুদ্ধ শেখা হবে, ভুল লিখতে লিখতে শুদ্ধটা লেখা শেখা হবে। এখন একটা কাজ থাকবে, ছোট্ট একটা কাজ, সেটি করে গুগল ক্লাসরুমে পোস্ট দিতে হবে। সেটি হচ্ছে similarities between two places I have visited. এই একটি লেখা within 150 words। রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে অবসর সময় বসে কম্পিউটার টাইপ করে আমার গুগল ক্লাসরুমে জমা দিয়ে দিই। It's a kind of assignment. তাহলে এটা হবে similarities between two places I have visited. আমার দেখা দুটো জায়গার মধ্যে সাদৃশ্য। তুমি যে কোনো জায়গা ভিজিট করেছো, অনেক জায়গা ভিজিট করেছো, তার মধ্যে দুটো জায়গা চুজ করলে এবং এদের মধ্যে কি সিমিলারিটিস আছে সেগুলো একটু লিখলে উইদিন 150 ওয়ার্ডস। আচ্ছা, আরেকটি গুগল ক্লাসরুমে একটা অপশন আছে যেটা দিয়ে আমি বুঝতে পারবো কোনো লেখা আরেকটা লেখার কপি কিনা। সুতরাং কপি তোমরা করবে না আই বিলিভ, তারপরেও জানিয়ে দিচ্ছি, কেউ মনে করলো যে এই দিয়ে তোরটা দিয়ে আমি টাইপ করে জমা দিয়ে দিই, এটা হলে কিন্তু ধরা পড়ে যাবে। ওই ব্যবস্থা গুগল ক্লাসরুম করে রেখে ওটা ওদের কাছে দিলে ওরা চট করে বলে দিবে যে এটা ওই লেখার সাথে মিল আছে। শুনতে পাচ্ছো? হ্যালো, Yes, sir. Okay. Yes, sir. ওকে, তাহলে আমি Yes, ওটা sir. গুগল ক্লাসরুমে টপিকটা লিখে দিব আর তোমরা এক সপ্তাহ সময় দিব, এত সময় দরকার নাই, তারপর একটা ডেট দিয়ে দিব, এই ডেটের মধ্যে দিয়ে দিব। আর আরেকটা জিনিস, সম্ভবত তুমি অ্যাসাইনমেন্ট জমা দিলে ওটা শুধু আমিই দেখতে পাবো, আরেকজন দেখতে পাবে না। তুমি যে মনে করো যে আমি আজকে দিলাম, কালকে আবার ও আরেকজন দেখবে, এটা দেখতে পাবে না। তাহলে এই কাজ রইল আজকে এই পর্যন্তই। তাহলে আজকে আমরা শিখলাম স্যার এই স্লাইডগুলো কি গুগল ক্লাসরুমে দিবেন? হ্যাঁ হ্যাঁ, গুগল ক্লাসরুমে এক দুইটা দেওয়া আছে, আমি আজকে কিছুক্ষণের মধ্যে এই তিনটা দিয়ে দিব। ওকে, এটাকে মডেল হিসেবে ধরে লিখবে। তো ওখানে তোমার নাম দিবে, তোমার নাম আর আইডি নাম্বারটা দিয়ে দিবে ওই লেখার মধ্যে, তুমি যেটা লিখবে। তো আজকে এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ। আর সবাই ভালো আছো তো? জি স্যার। সুস্থ আছো? ওকে ওকে, ভালো থেকো, বেস্ট অফ লাক। Thank you, sir. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।